নমস্কার বন্ধুরা, তনুশ্রী দাসের লেখা আজকের গল্প নিদ্রা গোলাপ। পুণ্যগড়ের রাজা দেবাদিত্যের মহা সমস্যা। কিছুতেই তার ঘুম আসে না। কত বদ্যি, কত শত ওষুধ, কত জ্ঞানী গুণী মানুষ নিদান দিলেন, কিছুতেই কোনো কাজ হলো না। কেউ রাজাকে ঘুম পাড়াতে পারলেন না। এদিকে না ঘুমিয়ে ঘুমিয়ে রাজার তো অবস্থা শোচনীয়। সারা দিন ক্লান্তি আর খিটখিটে মেজাজ। আহারে রুচি নেই, স্থির হয়ে কোনো কিছু ভাবতেও তিনি পারেন না। রাজকার্য চলবে কি করে? তাই রাজা চারিদিকে ঢেরা পিটিয়ে দিলেন। তার এই দুরবস্থা থেকে যে তাকে মুক্তি দিতে পারবে তাকে তিনি অর্ধেক রাজত্ব লিখে দেবেন। ওদিকে চাষির ছেলে শতদল পুণ্যগড়ের একদম শেষ প্রান্তে তার ঠাকুরদা ঠাকুমার সাথেই থাকেন। শতদল খুব সুন্দর বাঁশি বাজায়। তার বাঁশি শুনে বনের হিংস্র পশুরাও বশ হয়ে যায়। শতদল মানুষও খুব ভালো। কেউ কোনো ব্যাপারে কষ্ট পাচ্ছে শুনলে তার ভারী মন খারাপ হয়। ও তখন যথাসাধ্য চেষ্টা করে তাকে ভালো করার। তাই তিনি রাজার কাছে গেলেন তার এই অবস্থার কথা শুনে। তিনি রাজাকে বললেন, আমি আপনাকে বাঁশি শোনাতে চাই। এই বাঁশি শুনে যদি আপনি ঘুমিয়ে পড়েন তো খুব ভালো, কিন্তু ঘুম যদি নাও আসে তাহলে কিন্তু আপনার মনের আরাম কিছুটা হবে। রাজা বললেন, ঠিক আছে, বাজাও দেখি বাঁশি। শতদল বাঁশি বাজালো। রাজসভাবর্তী লোক তাকে সাধু সাধু করে উঠল, কিন্তু রাজার তাতে ঘুম এলো না। যদিও শতদলের বাঁশি দেবাদিত্যের খুবই ভালো লেগেছিল, কিন্তু তিনি সেটা মুখে কিছুতেই প্রকাশ করলেন না। উল্টে ক্ষেপে গিয়ে বললেন, এই কে আছো? এই বংশীবাদককে বন্দি করো, ওর ঘর বাড়িতে আগুন লাগিয়ে দাও। ওর সাহস তো কম নয়, রাজকার্যের সময় নষ্ট করে আমাকে বাঁশি শোনায়। সভাশুদ্ধ লোকজন তখন হায় হায় করে ওঠে, কারণ শতদলের বাঁশি শুনে তো সবাই খুবই মুগ্ধ। মন্ত্রী বিচক্ষণ মানুষ, তিনি তখন শতদলকে ডেকে বললেন, ওকে ক্ষমা করে দিন, ও গ্রামের চাষি, না বুঝে করে ফেলেছে। রাজা তখন বললেন, বেশ, ক্ষমা আমি করতে পারি, কিন্তু ওকে 1 মাসের মধ্যে আমাকে ঘুমের ওষুধ এনে দিতে হবে, আর না হলে আমি ওর বাড়িতে আগুন ধরিয়ে দেব। এইবার উনি তখন শতদলকে আলাদা করে ডেকে বললেন, বাবু, এর চেয়ে বেশি শাস্তি কিন্তু কমানো গেল না। যদি পারো ঘুমের ওষুধের খোঁজ করো, আর না হলে এই 1 মাসের মধ্যে পরিবার পরিজন নিয়ে চুপি চুপি দেশ ছেড়ে পালাও। আমি না হয় গোপনে কিছু টাকা পয়সা তোমায় দিয়ে দেব। শতদল ওর কুটিরে ফিরে এসে ঠাকুরদা ঠাকুমাকে সব কথা খুলে বললেন। ওনারা বললেন, এই বয়স হয়েছে, এখন আর নতুন দেশে যেতে চাই না, তাছাড়া পালিয়ে বেঁচে থাকা খুব অসম্মানের। শতদল বলল, তাহলে একটাই উপায়, রাজার জন্যে ঘুমের ওষুধ নিয়ে আসতে হবে। কিন্তু সে ওষুধ পাবো কোথায়? ঠাকুরদা তখন তাকে বললেন, আছে একটা উপায়। বহু দূরের পথ কাঞ্চনপুর, সেখানে রানীর একটা গাছ আছে, তাতে নাকি অদ্ভুত এক ফুল ফোটে, যার নাম নিদ্রা গোলাপ, যার গন্ধ নাকে গেলে দেব দৈত্য নর সকলেই কিন্তু ঘুমিয়ে পড়ে। কিন্তু কাঞ্চনপুরের রাস্তায় 3-3টে গভীর জঙ্গল পড়বে। সেই জঙ্গলে হিংস্র সব পশুরা বাস করে, সেখান থেকে প্রাণে ফিরে আসে না কেউ। শতদল বলল, না, আমি যাব সেই নিদ্রাগোলাপ আনতে। শতদল শুধু তার বাঁশিটা আর অল্প খাবার দাবার নিয়ে রওনা দিল। গভীর জঙ্গলে ঢুকে ওর তো ভয় করছিল ঠিকই, কিন্তু তখন ওর ভয় কাটানোর জন্যে ওর বাঁশিটা বের করে। অমনি সে এক কাণ্ড, বনের যত পশু পাখি সবাই ছুটে এলো। পশুরা ওর চলার পথের দুপাশে হাঁটু গেড়ে বসে পড়ল। পাখিরা মাথার উপরে পাক খেতে খেতে লাগলো, আর তার মধ্যে দিয়ে শতদল বাঁশি বাজাতে বাজাতে হেঁটে চলল। এভাবে জঙ্গল পার হয়ে এলো একটা ছোট্ট গ্রাম। সেখানকার মানুষেরা গরিব কাঠুরিয়া। জঙ্গলের কাঠ কাটতে গিয়ে ওরা অনেকেই হিংস্র পশুর পেটে যায়। ওদের গোল পাতার ছাউনি দেওয়া জীর্ণ মাটির ঘর। মানুষগুলো ভারী ভালো,
তারা শতদলকে খেতে দিল মধু আর হাতে করা রুটি। শুকনো রুটি আর জঙ্গলের এই চাক ভাঙা মধু খেয়ে সে আবার রওনা দিল। অবশেষে শতদল পৌঁছে গেল কাঞ্চনপুরে। সেখানে গিয়ে রানী কাঞ্চনমালাকে জানালো ওর আসার উদ্দেশ্য। কাঞ্চনমালা বললেন, আমি তো এ ফুল কাউকে দিই না। এই গাছ আমার প্রাণের থেকেও প্রিয়। আর তাছাড়া আমার দেশে কারোর কোনো অসুবিধা হলে আমি তাদেরও এই গাছের সাহায্যেই কষ্ট দূর করি। আমার দেশের মানুষেরা যদি অনিদ্রার রোগে ভোগে বা কোনো রোগ যন্ত্রণায় কষ্ট পায়, এই ফুলের গন্ধ শুকে তারা সাময়িক আরাম পায়। তাছাড়া এই ফুল গাছ থেকে ফুল তুলে নিলে বহু বছর শুকোয় না। তাই কেউ যদি এই ফুলের অপব্যবহার করতে পারে, কাউকে ঘুম পাড়িয়ে তার সব সম্পত্তি লুটও করতে পারে। শতদল বোঝালো রাজা দেবাদিত্যের না ঘুমিয়ে কি করুণ দশা হয়েছে, কিন্তু রানী তাতে রাজি হলেন না। তখন শতদল বললেন, বেশ, আমি তাহলে ফেরতই চললুম, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে আমার বাঁশি শোনাতে চাই। শতদল সকন সেই মুগ্ধ করা বাঁশি বাজিয়ে তার মন জয় করে নিল। কাঞ্চনমালা তখন বলল, বেশ, আমি যাব তোমার সাথে। এই ফুলের গন্ধ শুকে রাজা কিছুদিন ঘুমালে ওনার অনিদ্রা রোগ দূর হবে। তখন এই ফুল আমি আবার আমার সাথে ফেরত নিয়ে আসব। শতদল তাতে রাজি হলেন। ওর তো এই ফুলই দরকার, ও কেবল রাজার রোগ সারাতে চায়। ও বলল, ঠিক আছে মহারানী, তাই হবে। সকালে রানী শতদলকে নিয়ে বাগানে গেলেন। কিছুটা গিয়ে একটা কাপড় খণ্ড শতদলের হাতে নিয়ে বললেন, এটা দিয়ে শক্ত করে নাক বেঁধে নাও। নিদ্রা গোলাপের গন্ধ যেন তোমার নাকে না প্রবেশ করে। রানী ও তার সহচরীরা বেশ উপায়ে বেশ খানিকক্ষণ শ্বাস বন্ধ রাখতে পারেন। শতদল দেখল একটা লতানো গোলাপ গাছ, আর তাতে নীল রঙের দুটো গোলাপ ফুটে আছে। কাঞ্চনমালা শ্বাসবন্ধ অবস্থায় সাবধানে একটা গোলাপ ছিঁড়ে একটি কৌটোর মধ্যে পুরে ঢাকনি বন্ধ করে দিলেন। তারপর ওরা সকলে রাজপুরীতে আবার ফিরে এলেন। সেদিন সন্ধ্যের মজলিসে কাঞ্চনপুরের বড় বড় বাঁশি শুনিয়ে বেশ কিছু হিরো মুক্ত উপহারও পেল শতদল। পরদিন দুটো তেজি ঘোড়ায় চেপে শতদল আর রানী কাঞ্চনমালা যাত্রা শুরু করলেন। তারা খুব তাড়াতাড়ি জঙ্গল পেরিয়ে পুণ্যগড়ে এসে পৌঁছালো। এই 1 মাসে রাজা দেবাদিত্যের আরও করুণ অবস্থা হয়েছে। প্রায় পাগল হয়ে গেছে আর কি। ওরা এসে পৌঁছতেই মন্ত্রীমশাই ওদেরকে রাজামশাইয়ের খাস কামরায় নিয়ে গেলেন। কাঞ্চনমালা বললেন, সকলে বেরিয়ে যান ঘর থেকে, আমি মহারাজাকে ঘুম পাড়িয়ে আসছি। কথা মতো সকলে বেরিয়ে গেলেন। খানিক বাদেই কাঞ্চনমালা বেরিয়ে এলেন ঘর থেকে। সকলে ঘরে ঢুকে দেখলেন মহারাজা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। টানা 2 দিন 2 রাত্রি ঘুমিয়ে রাজার ঘুম ভাঙল। মহারাজা যখন রাজসভায় গিয়ে বসলেন, সকলেই বুঝল তার রোগ কিছুটা হলেও নিরাময় হয়েছে। এই 2 দিনেই যেন তিনি হৃতস্বাস্থ্য অনেকটাই উদ্ধার করেছেন। ঠিক হলো 1 সপ্তাহ এই ফুলের গন্ধ শুকিয়ে রাজা ঘুমাবেন। তারপরে আরও 1 সপ্তাহ রাজা দেখবেন তিনি নিজে নিজে ঘুমোতে পারছেন কি না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে শতদল তার প্রাপ্য পাবে, আর কাঞ্চনমালাকেও তার উপযুক্ত উপহার সহ তার দেশে ফেরত পাঠানো হবে। রাজা নিজে হুকুম দিলেন পূর্ণগড় আর কাঞ্চনপুরের মধ্যে একটা রাস্তা তৈরি হোক, যাতে 2 দেশের মধ্যে মৈত্রীর বাঁধন দৃঢ় থাকে। সেই মতো প্রচুর শ্রমিক নিয়োজিত হলো জঙ্গলের মাঝখান দিয়ে পথ নির্মাণের জন্য, আর শতদলকে সেখানে সারা দিন বাঁশি বাজাতে বলা হলো, যাতে রাস্তার কাজ চলাকালীন হিংস্র পশুরা আক্রমণ করার কাছে থামিয়ে না দেয়। এইভাবে দিনে দিনে রাজা দ্রুত সুস্থ হয়ে গেলেন। নির্দিষ্ট দিনে শতদল আর কাঞ্চনমালাকে ডেকে পাঠালেন। বললেন, আজ আপনাদের দুজনকেই বিদায় দেওয়ার দিন। আমার কিছু পরিকল্পনা আছে। শতদল চাষির ছেলে, ও রাজত্ব নিয়ে করবেটা কি? ওর দেশ চালানোর অভিজ্ঞতাও নেই, তাই ওকে আমি অর্ধেক রাজত্ব দিচ্ছি না। ওকে 2টো মোহর দিচ্ছি, তা দিয়ে
ওর অনেক দিন খাওয়া পড়া জুটে যাবে। আর রানী কাঞ্চনমালার প্রতি আমার একটা প্রস্তাব আছে। উনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে তো কোনো অসুবিধাই নেই, কিন্তু তা যদি না হয় তাহলে আমি ওনাকে আটক করব। রানী কাঞ্চনমালার মুখ তো থমথম, রাগে তার গা রিরি করতে থাকলো। উনি কিছু বলার আগেই শতদল বলে উঠল, মহারাজ, আমার টাকার লোভ নেই, আমাকে কিছু না দিলেও আমি খুশিই হব, কিন্তু আপনার মতো একজন রাজার কথার খেলাপ করাটা অনুচিত, এতে আপনার নিজেরই অসম্মান। ব্যাস, আর যায় কোথায়। রাজা হাঁকলেন, ওরে, কে কোথায় আছিস? এ ছেলেটাকে বন্দি কর, আমাকে জ্ঞান দিতে আসছে। মন্ত্রী দু কথা বলতে এসেছিল, ওকে ক্ষমা করে দিন মহারাজ, ও এত বড় উপকারটা করলো, ওকে কিছু পুরস্কার দিয়ে বিদায় করুন, ওর বয়স কম, তাই না বুঝে। রাজা শুনলেন না, উল্টে মন্ত্রীর উপরে রেগে গিয়ে তাকেও বরখাস্ত করলেন। ভয় আর কেউই টু শব্দটি করলেন না। কাঞ্চনমালা বুঝলেন বিপদ আসন্ন। এরম লোভী, কুটিল, দুষ্টু রাজাকে বিয়ে করতে তার বয়েই গেছে। বরং শতদল বুদ্ধিমান, পরোপকারী ও সাহসী, বিয়ে করলে উনি ওকেই করবেন। বুদ্ধি করে কাঞ্চনমালা বললেন, আমি রাজি মহারাজ আপনাকে বিয়ে করতে, কিন্তু রাজা রানীর বিয়ে তো আর সাধারণ ব্যাপার নয়। আপনি কাঞ্চনপুরে খবর পাঠান, সেখান থেকে লোকজন আসুক, তারা আয়োজন করে নিয়ে আসুক। রাজা বেজায় খুশি। আয়োজন শুরু হয়ে গেল। তবে কাঞ্চনমালা হলেন নজরবন্দি, কারণ তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না রাজা। কাঞ্চনমালা তখন তার খাস সহচরী সুলক্ষণাকে চিঠি লিখলেন, আমার সব থেকে যা প্রিয় তা মনে করে নিয়ে এসো, এই বিয়েতে কাজে লাগবে। এই চিঠি দেখে দেবাদিত্য ভাবলেন রানীর প্রিয় কোনো গহনাগাটি হবে, তাই খুশি মনে একে ছাড় দিলেন। সুলক্ষণা কিন্তু চিঠি পড়েই বিপদের আঁচ করতে পারলেন। সে দ্বিতীয় নিদ্রাগোলাপটি লুকিয়ে কৌটো করে নিয়ে এলো। সে জানতো এই ফুলই রানীর সব থেকে প্রিয়। তারপর কাঞ্চনমালার সাথে সাক্ষাতে সব জানতে পারল। বিয়ের আমোদ করতে কাঞ্চনপুরের লোকেরাও এলেন, কেউ অস্ত্র আনেননি। এখন যা করবার এই ফুলটা দিয়েই করতে হবে। সুলক্ষণা সব সহচরীদের নিয়ে রাতে লুকিয়ে লুকিয়ে নিদ্রা গোলাপের আতর প্রস্তুত করে কয়েকটি আতরদানি ভরে রাখলেন। পরদিন বিয়ে। রানী ও তার সহচরীদের মুখ থেকে দেখে বোঝার উপায় নেই, সকলে যেন বিয়েতে আনন্দিত। নির্দিষ্ট সময় বিবাহ সভা বসল। সবার অলক্ষ্যে চুপি চুপি দোতলায় উঠে বিবাহ সভায় এই আতর ছড়াতে লাগলো সখীরা। নিজেরা সেই বিশেষ উপায় নিঃশ্বাস বন্ধ রাখল। সুলক্ষণা ইশারা করা মাত্র রানীও নিঃশ্বাস বন্ধ করে নিলেন। কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়লেন। রানী তখন ছুটে গিয়ে কারাগার থেকে শতদলকে মুক্তি করলেন। বৃদ্ধ মন্ত্রী আর শতদলের ঠাকুরদা ঠাকুমাকে খবর পাঠিয়ে নিয়ে আসা হলো। মন্ত্রী বললেন, এই নিষ্ঠুর রাজাকে কেউ চায় না। কিভাবে সকলকে নির্যাতন করা যায়, কিভাবে সবাইকে ঠকিয়ে সম্পত্তি দখল করা যায়, এই চিন্তাতেই ওনার ঘুম আসত না। এখন এই ঘুমন্ত রাজাকে বন্দি করা হোক, আর শতদল মতো ভালো মানুষকেই রাজা করা হোক। রাজা বন্দি হলেন। ঘুম ভেঙে উঠে সভাসদরা সব মন্ত্রীর বক্তব্যে সহমত হয়ে সাধু সাধু বলতে লাগলো। শতদল শুধু মাথা চুলকে বলল, আমি কি পারবো একা একা রাজ্য চালাতে? আসলে কখনো অভ্যাস নেই তো। শতদলের ঠাকুরদা বললেন, মুচকি হেসে। তিনি স্নেহের সাথে বললেন, ধুর বোকা, তুই একা কেন? রানী কাঞ্চনমালা থাকবে তো তোর সাথে, তোরা দুটিতে মিলে দুটো রাজ্য চালাবি। কি মা কাঞ্চনমালা, আমার নাতিটার পাশে থাকবে তো? কাঞ্চনমালাও লজ্জায় হেসে মাথা নাড়লেন। শতদল বুঝল দাদু আর কাঞ্চনমালা মিলে দুষ্টুমি করেছেন। যাই হোক, কিছুদিনের মধ্যে শতদল আর কাঞ্চনমালার বিয়ে হয়ে গেল। দু দেশের প্রজারা 7 দিন ধরে ভোজ খেল। এমনকি কাঠুরিয়া গ্রামের লোকেরাও খুব আনন্দ করে গেল এই বিয়েতে এসে। এদিকে কারাগারের মধ্যে কুটিল রাজা দেবাদিত্য ফুঁসছিলেন।
তার হঠাৎ খেয়াল হলো ওর জামার পকেটে সেই প্রথম গোলাপের কৌটোটা রয়ে গেছে। দেবাদিত্য গড়াদের ওপাশে দাঁড়িয়ে থাকা প্রহরীকে ডাকলেন, বললেন, এক্ষুনি তাকে মুক্ত করতে। প্রহরী একগাল হেসে বললেন, এখন আর তিনি রাজা নন, তাই সে দেবাদিত্যের হুকুম তামিল করবে না। প্রহরীর কথায় আর হাসিতে রাজার পিত্তি জ্বলে গেল। খপ করে গড়াদের ভেতর থেকে তার হাতটা ধরে টুটি টেপে ধরলেন তিনি, আর রাগের মাথায় পকেট থেকে ফুলটা নিয়ে জোর করে প্রহরীর নাকে ঘষে দিলেন। গড়াদের বাইরে প্রহরী বেশ অনেকক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। এদিকে দেবাদিত্য খাওয়া দাওয়ার ব্যবস্থায় দায়িত্ব ছিল সেই প্রহরীরই। ও ঘুমিয়ে পড়ায় আর কারোর খেয়াল রইল না। বাইরে সবাই তখন উৎসবে মগ্ন। দেবাদিত্যের রাজা ছিলেন তো, বেশিক্ষণ খিদে সহ্য করতে পারতেন না। শেষে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তিনি ফুলটাকেই খেয়ে নিলেন। আর ভেবে লাভ নেই, দেবাদিত্য এখন নিদ্রা গোলাপের তেজে 10 বছর ঘুমাবেন। চলো আমরা ততদিন আরও নতুন নতুন গল্প খুঁজে নিই। নমস্কার।